নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, ইস্টার্ন রেলের তরফ থেকে আবার বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে, এবং না লাগছে কোনো আইটিআই যোগ্যতা, না লাগছে কোনো এক্সপিরিয়েন্স, অর্থাৎ আইটিআই বা এক্সপিরিয়েন্সের প্রয়োজন ছাড়াই কিন্তু সম্পূর্ণ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ এখানের জন্য তোমাকে একটি এনআইএ ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। এই এনআইএ ফর্মটা তোমরা কোন অফিস থেকে পাবে, কোথা থেকে তোমাদের এনআইএ ফর্মটা তুলতে হবে, এবং তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। এখানে যোগ্যতার সাথে সাথে তোমাদের এজ থেকে শুরু করে আদার্স কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করতে গেলে, সব কিছু খুঁটিনাটি অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেবো। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, প্রত্যেকটা স্টেপ ফলো করো, তাহলেই কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে যে যে স্টেপগুলো তোমাদের বলবো সেই স্টেপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা কিভাবে এনআইএ ফর্মটা ফিল আপ করবে, এই এনআইএ ফর্মটা কোথায় পাবে সেটাও তোমাদের বলবো, এবং এনআইএ ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটাও তোমাদের বলবো। স্টেপ বাই স্টেপ দেখো, আগে তোমাদের কোয়ালিফিকেশান থেকে শুরু করে প্রত্যেকটি তোমাদের বলে দিচ্ছি কীভাবে ফর্ম ফিল আপ করবে, তারপরে এনআইএ ফর্ম ফিল আপ করাটা দেখাবো, এবং তোমাদের বেতন থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস তোমাদের ইনফরমেশান দেবো। ঠিক আছে, তো দেখো, প্রথমে তোমাদের যদি আবেদন করতে চাও তাহলে এখানে বলছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি আন্ডার 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের কম বয়সের প্রার্থী কিন্তু হলে হবে না, সেটি মেল হও বা ফিমেল হও, কোনো অসুবিধা নেই। পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে, কিন্তু ন্যূনতম 18 বছর বয়স কিন্তু তোমার হতেই হবে। ঊর্ধ্ব সীমা বয়স কিন্তু এখানে দেয়া নেই, তবে 40 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আগে যখন শিয়ালদা ডিভিশনে বেরিয়েছিল তখন সেখানে কিন্তু মেনশন করা ছিল 45 বছর, বাট আমি এর ক্ষেত্রে আমি বলছি 40 থেকে 45 বছরের মানে ঊর্ধ্বসীমা যদি যাদের বয়স আছে তারা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, কারণ এখানে অ্যাজ পার নোটিফিকেশন কোনো আপার এজ লিমিট মেনশন নেই, কিন্তু লোয়ার এজ লিমিট যেটি আছে সেটি 18 বছর, এটা কিন্তু তোমার হতেই হবে। ক্লিয়ার ব্যাপারটা? কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান প্রয়োজন। তো এখানে দেখো, তোমাদের হায়ার কোয়ালিফিকেশান যাদের যাদের আছে তারাও কিন্তু আবেদন করতে পারে, কোনো অসুবিধা নেই, তারা হায়ার কোয়ালিফিকেশান যোগ্যতা দিয়ে দিতে পারো। ঠিক আছে, পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে দ্য সিলেক্টেড অ্যাপ্লিকেন্ট উইল অলসো হ্যাভ টু প্রডিউস এ সার্টিফিকেট ফ্রম পুলিশ স্টেশন সার্ভিং হিজ হার লোকালিটি দ্যাট নো ক্রিমিনাল রেকর্ড অ্যান্ড নো ক্রিমিনাল কেস ইজ পেন্ডিং এগেনস্ট হিম হার। তো এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যখন তোমার সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে আফটার সিলেকশন, ঠিক আছে, আফটার সিলেকশন মানে তোমার নির্বাচন হওয়ার পরে তোমাকে কিন্তু এই সার্টিফিকেট প্রডিউস করতে হবে, যেটা হচ্ছে পুলিশ স্টেশন থেকে তোমাদের ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যে তোমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, সেই ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু প্রডিউস করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ডিতে কি বলছে দেখো, দ্য অ্যাপ্লিকেন্ট শ্যাল গিভ এ ডিক্লারেশন দ্যাট হি শি হ্যাজ নট বিন এঙ্গেজ অ্যাজ এসটিবিএ এনি আদার স্টেশন। অর্থাৎ তোমাদের এই নিয়োগের ব্যাপারে তোমাদের বলে দিই, যেহেতু এটা স্টেশন ভিত্তিক নিয়োগ হচ্ছে, অলরেডি অনেকগুলো স্টেশনে নিয়োগ হয়ে গেছে, এরকম কিন্তু প্রত্যেকটা স্টেশনে কিন্তু নিয়োগ হচ্ছে এবং আগেও কিন্তু হবে। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু উল্লেখ করবে এবং তোমাদের ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করবে। ঠিক আছে, যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু কমপ্লিট ওয়েতে কিন্তু তোমরা জানতে পারবে, কারণ আমার চ্যানেল সবসময় প্রোভাইড করে অথেন্টিক ইনফরমেশন। তো এখানে দেখো, তোমাদের যে এসটিবিএ স্টেশনে যদি তুমি কাজ করে থাকো বা করছো, ধরো তুমি একটা অলরেডি অন্য কোনো একটা স্টেশনে তুমি কাজ করছো, তো সেক্ষেত্রে তুমি তো আর আদার্স কোনো স্টেশনে কাজ করতে পারবে না বা এই স্টেশনে কাজ করতে পারবে না। তো তার জন্যই বলা হচ্ছে যে একটি ব্যক্তি তো দুটো স্টেশনে কখনো কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে তোমাদের এটা কিন্তু আগে থেকে ডিক্লারেশনে, মানে যে ফর্মটা, সেই ফর্মেতে কিন্তু এটা মেনশন করতে হবে, সেই জায়গা আছে, তোমাদের কিভাবে কি লিখতে হবে সেটাও বলে দেবো। পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি এসটিবিএ অ্যান্ড হিজ হার নমিনেটেড এজেন্ট শুড নট বি এক্স রেলওয়ে স্টাফ। তুমি যদি এক্স রেলওয়ে স্টাফ হয়ে থাকো এবং যদি কোনো কারণে
তোমার যদি রেলেতে যদি কোনো ইন্টিগ্রিটি বা কোনো মানে কোনো খারাপ কোনো কিছু ব্যবহারের জন্য তোমাকে যদি সার্ভিস থেকে যদি ডিসমিস করে থাকে, তাহলেও কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে না, এই এসটিবিএ পদের জন্য আবেদন করতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ তোমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড বা কোনো খারাপ রেকর্ড যদি অফিসিয়ালিভাবে থাকে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে না। ঠিক আছে, যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক, বয়স 18 থেকে 45। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করতে গেলে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমার নামটাকে ক্যাপিটালে লিখবে, তারপরে ফাদার অথবা হাজবেন্ডের নেম এখানে লিখবে, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ তোমাকে লিখতে হবে উইথ প্রুফ। এখানে উইথ প্রুফ মানে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট নেই তাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। ঠিক আছে, অথবা তোমরা সার্টিফিকেটও দিতে পারো, মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই। সেখানেও কিন্তু তোমার ডেট অফ বার্থ মেনশন করা থাকে, তো যে কোনো একটি তোমাদের কিন্তু প্রুফ দিতে হবে। তো এখানে তুমি ডেট অফ বার্থটা লিখে দিলে, তারপরে তুমি মেল না ফিমেল সেই ক্যাটাগরি তোমাকে এখানে লিখতে হবে। কোয়ালিফিকেশান, যেই কোয়ালিফিকেশান তোমার আছে, সর্বনিম্ন কোয়ালিফিকেশান মাধ্যমিক, তুমি সেটা দিয়েও ছেড়ে দিতে পারো, অথবা তুমি চাইলে তোমার হায়ার কোয়ালিফিকেশান যেটা আছে সেটাও কিন্তু দিতে পারো। কিন্তু হায়ার কোয়ালিফিকেশান দেওয়া মানেই যে তোমার বিশাল বড় ফেসিলিটি হয়ে যাবে, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। তোমরা ন্যূনতম কোয়ালিফিকেশান দিলেও যা হবে, হায়ার কোয়ালিফিকেশান দিলেও তাই হবে। ক্লিয়ার ব্যাপারটা? এখানেও কিন্তু তোমাদের অ্যাটেস্টেড কপি সার্টিফিকেট টু বি সাবমিট করতে হবে। এর পরবর্তী রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যে তুমি সেখানকার যে স্থায়ী বাসিন্দা সেটা প্রুফের জন্য কিন্তু তোমাদের গভর্নমেন্ট একটি আইডি প্রুফ কিন্তু লাগবে। সেটার জন্য তুমি আধার দিতে পারো, ঠিক আছে, তুমি প্যান কার্ড দিতে পারো, তুমি ভোটার কার্ড দিতে পারো, যে কোনো একটি আইডি প্রুফ তুমি দিতে পারো। ঠিক আছে, সেটাও কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে। এরপরে বলছে এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপ অফ বিজনেস, তোমার এরকম কাজের কি কোনো অভিজ্ঞতা আগের আছে? যদি থাকে তাহলে এখানে ইয়েস করবে, না হলে এখানে জাস্ট NIL বলে লিখে দেবে। ক্লিয়ার ব্যাপারটা? পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন এঙ্গেজ অ্যাজ STBA এনি আদার স্টেশন, যেটা তোমাদের আগেই বললাম। ঠিক আছে, যে STBA কোনো অন্য কোনো স্টেশনে কি তুমি এখন কর্মরত আছো? যদি থাকো তাহলে এই তোমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্যান্সেল করা হবে, কারণ তুমি একসঙ্গে তো দুটো স্টেশনে তুমি কাজ করতে পারবে না, এটা সম্ভবই নয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে এখানে কি করতে হবে, যদি তুমি আগে কোনো স্টেশনে যদি মানে এখন যদি কোনো স্টেশনে যদি কর্মরত থাকো, তাহলে সেটা তোমাকে মেনশন করতে হবে, বা তুমি ফর্মটা ফিল আপই করবে না, তোমার প্রয়োজনই নেই। আর যদি তুমি না করে থাকো তাহলে এখানে লিখবে জাস্ট নো বলে লিখে দেবে। ঠিক আছে, যে এখন তুমি কোনো স্টেশনে কাজ করছো না। এর পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স ফ্রম ক্রিমিনাল কেস, তোমার নামে কোনো ক্রিমিনাল কেস আছে সেটার জন্য এখানে জানতে চাওয়া হয়েছে এবং তার জন্য সার্টিফিকেট তোমাকে দিতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে এখানে ইয়েস বলে লিখতে হবে, কিন্তু এই সার্টিফিকেট কিন্তু এখন লাগবে না। আমি বলছি কখন লাগবে, এবং এই ফর্মটাও কিন্তু এখন ফিল আপ করতে হবে না, এই ফর্মটা কিন্তু পরে ফিল আপ করতে হবে। এখন কিন্তু কোনো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এখন তোমাদের NIA ফর্মটা কিন্তু পারচেস করতে হবে। ঠিক আছে, কোথা থেকে করবে সব বলবো, ফিল আপ করবে সেটাও বলে দেবো, স্টেপ বাই স্টেপ দেখো। তো এখানে পরবর্তী যেটি লাগছে সেটি আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো একটি আইডেন্টি প্রুফ লাগবে, সেটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার দ্বারা কিন্তু স্বীকৃত হলেই কিন্তু হবে। সেটা হচ্ছে তোমাদের আইডি প্রুফ, যে কোনো একটি কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। এরপরে হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ সেখানে মোবাইল নাম্বারটা দেবে, যে মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদের একটি রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দেবে। এরপরে হচ্ছে নেম অফ নমিনিস। ঠিক আছে, এটাও কিন্তু এখন প্রয়োজন নেই, এটাও কিন্তু তোমাদের পরবর্তী সময় প্রয়োজন হবে, যখন তোমরা আবেদন জমা করবে বা তোমাদের সিলেক্ট হবে, তখন কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তী সময় কিন্তু বলে দেওয়া হবে। এরপরে হচ্ছে নাম্বার অফ এনক্লোজার্স। তো এখানে তুমি কতগুলো ডকুমেন্টস দিচ্ছ, 4টে, 5টা, 10টা, যতগুলো ডকুমেন্টস দিচ্ছ সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে লিখতে হবে, বা তুমি সেখানে তুমি নাম্বার কিন্তু তুমি দিয়ে দিতে পারো, যে তুমি 6টা ডকুমেন্টস দিচ্ছ কি 7টা ডকুমেন্টস দিচ্ছ। সব থেকে ভালো হয় 1 আধার, 2 ডেট অফ বার্থের সার্টিফিকেট, তো এইরকম করেও তুমি দিতে পারো, ছোটো ছোটো করে লিখবে, দিতে পারো। হয়ে গেল। এরপরে তোমাকে কি করতে হবে, এরপরে এখানে সই করতে হবে, প্লেস দেবে এবং ডেটটা দেবে, এটা যে ডেটে তোমার এটা জমা হচ্ছে সেই ডেটে। তো এখানে দেখো তোমাদের বেতন বলো বা কমিশন বলো সেটা কত টাকা থাকবে। তো এখানে দেখো যদি তোমার কমিশন বলছো, তো সেক্ষেত্রে তোমার মান্থলি সেলস টার্নওভার,
তোমরা জানো যেহেতু এটা টেন্ডার ভিত্তিতে যেহেতু এই নিয়োগগুলো করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেলসের ওপর মানে টিকিট সেলসের ওপর কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ডিপেন্ড করছে। অর্থাৎ 1 টাকা থেকে 20,000 টাকা টিকিট সেলের ওপর কিন্তু তোমাদের 25% কমিশন থাকবে। 20,000 1 টাকা থেকে 1 লাখ টাকার ওপর কিন্তু তোমাদের 15% কমিশন থাকবে। আর 1 লাখ টাকার ওপরের ওপর কিন্তু তোমাদের 4% মতো তোমাদের কমিশন থাকবে যারা NSG 6 ক্যাটাগরি স্টেশনে যারা কাজ পাবে। ঠিক আছে, এবার তুমি বলবে যে স্যার এখানে তো কত আর বেতন থাকতে পারে, হয়তো মেরে কেটে হয়তো 6 থেকে 7,000 থাকবে কি 5,000 থাকবে। দেখো, নির্দিষ্ট করে বেতন কখনো বলা সম্ভব নয়, তবে একটা কথা বলতে পারি, এখানে বেতন কমসে কম কিন্তু 15 থেকে 20,000 টাকার মধ্যে কিন্তু বেতন থাকা কিন্তু খুব একটা আশ্চর্য ব্যাপার নয়। কেন বলছি তার কারণটা বোঝো। তুমি যদি কোনো বিজি স্টেশনে কাজ পাও, ঠিক আছে, কোনো ব্যস্ত কোনো স্টেশনে যদি তুমি কাজ পাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার প্রচুর পরিমাণে টিকিট সেল হবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে টিকিট সেল হবে। সেই টিকিট সেলে তোমার এই 20,000 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে তোমাদের টিকিট সেল করা মাসে সেটা কিন্তু অনেক বড় কিন্তু ব্যাপার কিন্তু হবে না, এবং তার মধ্যে তোমার 15% কিন্তু কমিশন তোমার হতেই পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি তোমরা কোন স্টেশনে পাচ্ছ, অর্থাৎ সেটা বিজি স্টেশনে পাচ্ছ না নন বিজি কোনো স্টেশনে পাচ্ছ, মোটামুটি তোমরা জানো যে এখন কাউন্টারের থেকে যারা ইউটিএসে যারা টিকিট সেল করে তাদের কিন্তু সেলটা অনেক বেশি হয়। তো এই দেখো, এটা হচ্ছে তোমাদের NIA ফর্ম। ঠিক আছে, এই ফর্মটার হচ্ছে তোমাদের NIA ফর্ম। এই ফর্মটা কিন্তু তোমাকে পারচেস করতে হবে, মাথায় রাখবে এই ফর্মটা কিন্তু তোমাকে ক্রয় করতে হবে। এই ফর্মটা তোমরা কোথা থেকে ক্রয় করবে সেটা আমি বলবো, সেই ঠিকানাটা আমি বলবো। তোমাদের ইস্টার্ন রেলের DCM যে অফিস আছে সেখান থেকে কিন্তু এই ফর্মটা তোমাকে ক্রয় করতে হবে। এই ফর্মটা জাস্ট আমি তোমাকে স্যাম্পল স্বরূপ কিন্তু তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে, এই ফর্মের কোনো PDF চেও না, কারণ এই PDF নিয়ে তোমার কোনো লাভ হবে না। এটা তোমাকে অফিস থেকে টাকা দিয়ে কিন্তু কিনতে হবে। যারা আবেদন করতে ইচ্ছুক থাকবে তারাই কিন্তু এই ফর্মটা তারা কিনে এই ফর্মটা ফিল আপ করে তাদের জমা দিতে হবে, একদম ডাইরেক্ট অফিসে গিয়ে জমা দিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? এটা শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য এই স্যাম্পল পেপারটা আমি জাস্ট ইন্টারনেট থেকে বার করেছি যে NIA ফর্ম কেমন দেখতে হয়। এর ভিডিও মানে যে বিজ্ঞপ্তি সম্পর্কে বলছি, এর বিজ্ঞপ্তি আমি অলরেডি তোমাদের দিয়েছি, যেখানে আমাকে অনেকে প্রশ্ন করেছিলে যে স্যার NIA ফর্ম কীভাবে ফিল আপ করবো, NIA ফর্ম কেমন দেখতে হয়, অনেকে আমাকে মেল করেছিলে। তো সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণরূপে, আমি জানো যে যখনই তোমাদের কোনো রেসপন্স আসে সেটি মেলের মাধ্যমে, তোমরা যখন স্পেশালি যখন কেউ মেল করো যে স্যার আমার দরকার আছে, আমি এই স্টেশনেরই বাসিন্দা, তো NIA ফর্মটা কেমন দেখতে হয় বা কীভাবে ফিল আপ করতে হবে সেটা আপনি প্লিজ আমাদের হেল্প করুন, আমাদের একটু জানান। তো তার জন্য এই ভিডিওটা, তো সেই ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে দেখো NIA ফর্মটা এরকম তোমাদের দেখতে হবে, যেখানে তোমাদের কি করতে হবে, এখানে প্রথমে তোমার নামটাকে এখানে ক্যাপিটালে লিখবে। ঠিক আছে, এরপরে হচ্ছে কোন স্টেশনে তোমাকে কাজ দেওয়া হচ্ছে সেই স্টেশনটা তুমি জানো, তো সেই স্টেশনের নাম, তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে যে অ্যামাউন্টটা তোমার নেওয়া হচ্ছে এইখানে তোমাদের এই NIA ফর্মের জন্য, সেই অ্যামাউন্টটা তোমাকে দিতে হবে এবং তোমাকে সেটা ওয়ার্ডে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে আর্নেস্ট মানি। এখানে যে আর্নেস্ট মানিটা তোমাকে ডিপোজিট করতে হবে সেটা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে বা ব্যাংকার চেক বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু তোমরা ডিপোজিট করতে পারবে, এবং এটা কোথা থেকে কোন ব্যাংক থেকে বা কোন পোস্ট অফিস থেকে তোমরা করছো সেটার নাম তোমাকে উল্লেখ করতে হবে। যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক থেকে কিন্তু করা যাবে, এবং তার নাম্বারটা এবং ডেটটা তোমাকে মেনশন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এটা একটা পুরনো, আমি তোমাকে আগেই বলে দিলাম এটা স্যাম্পল একটা তোমাদের দেখানো হচ্ছে ফর্ম, তো তার জন্যই কিন্তু তোমাদের একটা ইন্টারনেট থেকে বার করে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যখন তোমাদের এই ফর্মটা যখন পারচেস করবে তখন কারেন্ট ডেটের কিন্তু ফর্মটা তোমরা পাবে। ওকে, তো আশা করি এই জায়গাগুলো বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের কোথায় ফর্মটা, NIA ফর্মটা কোথায় জমা করতে হবে বা কোথা থেকে তুমি পারচেস করবে সেটা আবার দেখে নাও। দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্টে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম ফর ড্রপিং NIA ডকুমেন্টস। অর্থাৎ তোমরা যে NIA ফর্মটা তোমাদের দেখালাম, এই ফর্মটা তোমাকে পারচেস করতে হবে, এবং যেখানে গিয়ে তোমাদের এই NIA ফর্মটা জমা করতে হবে সেটা এখানে দেয়া আছে, সিল বক্স অ্যাভেলেবেল ফর দিস পারপস অ্যাট অফিস সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মালদা। অর্থাৎ মালদা ডিভিশনের তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের এই মালদার যে DCM বিল্ডিং আছে সেখানে DRM বিল্ডিং, পোস্ট অফিস ঝালঝালিয়া, ডিস্ট্রিক্ট মালদা, এই ঠিকানায় থেকেই কিন্তু তোমাদের এই ফর্মটা পারচেস করতে হবে, এবং এখানেই গিয়ে কিন্তু তোমাদের ফর্মটা জমা করতে হবে। তো এখানে দেখো তোমাদের জমা দেওয়ার যে ডেটটা সেটা হচ্ছে তোমাদের 13ই মে থেকে 15ই মে পর্যন্ত কিন্তু তোমরা জমা করতে পারবে।
ঠিক আছে, এখানে বলা হচ্ছে যেটা সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু তোমাদের সময় থাকবে। নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার 4টের পরে, অর্থাৎ 15 তারিখে, ধরো 15ই মে তুমি 4টের পরে যদি তুমি এই এনআইএ ফর্মটা জমা করতে যাও, তাহলে কিন্তু সেই জমা ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু করা হবে না। ওকে, তো এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবং তোমাদের যে নামের লিস্ট, নামের তালিকা, যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের নামের তালিকা প্রকাশিত করা হবে, সেটি 17ই মে 2024 দুপুর 12টার সময় কিন্তু প্রকাশিত করা হবে। এই ঠিকানায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নোটিশ টাঙানো হবে, অথবা তোমরা কিন্তু অফিসিয়ালিভাবে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কিন্তু এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটা থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট ভিজিট করে কিন্তু জেনে নিতে পারো। ঠিক আছে, তো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন এনআইএ ফর এঙ্গেজমেন্ট অফ স্টেশন টিকিট বুকিং এজেন্ট, অর্থাৎ এসটিবিএ যে পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটি মালদা ডিভিশন ফর 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের তোমাদের চুক্তিতে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। পরবর্তী সময় কিন্তু এটা এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ডিপেন্ড করছে তোমাদের পারফরমেন্সের ওপর। আমি আগেই বলেছি, পারফরমেন্স যদি ভালো হয় তাহলে কিন্তু সময়সীমা তোমাদের আরও কিন্তু এক্সটেন্ড করতে পারে। তোমরা অবশ্যই কিন্তু, আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন আছে সেই নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু উল্লেখ করতে ভুলো না। যখনই তোমাদের নিয়ারেস্ট স্টেশনে যখনই বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত করা হবে, এরকমই যখন নিয়োগ করা হবে, অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের কোন কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে সেটা একবার দেখো। যে স্টেশনে নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে গদ্দা, ঘোঘা, শিবনারায়ণপুর, মুঙ্গের, রতনপুর, তারপরে জামিরঘাটা, ধাউনি, এইসব যে এনএসজি 6 ক্যাটাগরি যেসব স্টেশন আছে মালদা ডিভিশনের অন্তর্গত, এই সব স্টেশনেই কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। যদি তুমি এই স্টেশনের যদি নিয়ারেস্ট বাসিন্দা হও, অবশ্যই তোমরা কিন্তু এই পদগুলোর জন্য কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ এসটিবিএ পদের জন্য তোমরা আবেদন করতে পারে যদি তুমি এই স্টেশনের যদি নিয়ারেস্ট বাসিন্দা হও। ওকে, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু উল্লেখ করবে। তোমরা জানো প্রতিনিয়ত কিন্তু এরকম কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের এজেন্টে নিয়োগ করা হচ্ছে, যেটা টেন্ডার ভিত্তিতে। তো যদি তোমরা এই টেন্ডার ভিত্তিতে কাজ করতে যদি ইচ্ছুক হও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কাজ করতে পারো। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখো এনআইএ ফর্ম, তোমাদের এনআইএ ফর্ম ফিল আপ করা আমি দেখিয়ে দিলাম। তো এবার এনআইএ ফর্মের যে ডকুমেন্টসটা তোমরা কোথা থেকে পারচেস করবে সেটা একবার দেখো। এখানে যেটা বলা হচ্ছে, কস্ট অফ এনআইএ ডকুমেন্টস 1120 টাকা মতো তোমাদের পড়বে, যেখানে 1000 টাকা প্লাস 12% জিএসটি লাগছে। এরপরে তোমাকে আর্নেস্ট মানি ডিপোজিট, সেটাও কিন্তু তোমাদের এনআইএ ফর্মের মধ্যে উল্লেখ করতে হবে। 2000 টাকা এটা পড়ছে। এটা হচ্ছে এনএসজি 6 ক্যাটাগরি যেসব স্টেশন আছে সেই সব স্টেশনের জন্য এই 2000 টাকা তোমাদের আর্নেস্ট মানিও কিন্তু ডিপোজিট করতে হবে। এই আর্নেস্ট মানিটা ডিপোজিট করার জন্য তোমাদের যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে কিন্তু তোমাদের ডিডি করতে হবে। ঠিক আছে, ডিডি করে সেখানে কিন্তু ফেভার অফ এফএ অ্যান্ড সিএও ইস্টার্ন রেলওয়ে কলকাতা, তো এইটা কিন্তু লিখতে হবে। অ্যাপ্লিকেশন উইদাউট আর্নেস্ট মানি সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তুমি ধরো এনআইএ ফর্মটা পারচেস করেছো কিন্তু আর্নেস্ট মানি ডিপোজিট করোনি, তাহলে কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, এই আর্নেস্ট মানি এটা কিন্তু হয়তো রিফান্ড হতে পারে, আবার হয়তো নাও হতে পারে, আমি জানি না। পরবর্তী সময় তোমাদের কাজের মেয়াদ শেষ করলে এটা কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু দেখাচ্ছিল যে এখানে তোমাদের আর্নেস্ট মানি যেটা আছে, যেটা ডিপোজিট করছো, এই ডিপোজিট মানি কিন্তু রিফান্ড হয়ে যায়। ঠিক আছে, তো মানে কাজের মেয়াদ শেষ হয়ে গেছে, তোমাকে কিন্তু এই টাকাটা কিন্তু রিফান্ড করে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমরা এনআইএ ডকুমেন্টসটা কোথা থেকে পারচেস করবে। দেখো, ডকুমেন্টস পারচেস করার জন্য তোমাদের বললাম সিনিয়র ডিভিশনাল ম্যানেজার, কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশন, সেখানে তোমাদের 16ই এপ্রিল থেকে এনআইএ ফর্ম দেওয়া শুরু করেছে। 8 to 14ই মে পর্যন্ত তোমরা এনআইএ ফর্মটা কিন্তু পারচেস করতে পারবে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমার কিন্তু সময়সীমা থাকবে। তুমি যদি 15/5/2024 আপ টু 2টো পর্যন্ত কিন্তু অন প্রোডাকশন অফ দ্য মানি রিসিভ টুয়ার্ড দ্য কস্ট অফ দ্য এনআইএ ডকুমেন্ট, তো এখানে দেখো তোমাদের কিন্তু এই যে ফর্মটা এটা কিন্তু তোমাকে ক্রয় করতে হবে। 14ই এপ্রিল থেকে শুরু হয়েছে, 14ই মে পর্যন্ত তোমরা কিন্তু ক্রয় করার তোমাদের সময়সীমা এখানে দেয়া আছে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করতে হবে এবং 15ই মের মধ্যে তোমাদের কিন্তু এই আর্নেস্ট মানিটাও কিন্তু তোমাদের ডিপোজিট করতে হবে। আর তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের কন্ট্যাক্ট যে তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু উল্লেখ করবে।
ঠিক আছে, কমেন্টে তোমরা উল্লেখ করবে, প্রত্যেকে কিন্তু উল্লেখ করবে। যখনই তোমাদের যে নিয়ারেস্ট স্টেশনে যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখনই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো তোমাদের কাজের মেয়াদ 3 বছর, 3 বছরের সম্পূর্ণ কিন্তু এই কন্ট্যাক্ট পিরিয়ডটা থাকবে। তবে সম্পূর্ণ এটা ডিপেন্ড করছে তোমাদের পারফরমেন্সের ওপর। যদি তোমার পারফরমেন্স যদি ভালো হয়, আমি আবার বলছি, পারফরমেন্স যদি বেটার হয় তাহলে কিন্তু তোমাদের এই কাজের মেয়াদ অর্থাৎ 3 ইয়ার্স কিন্তু তোমাদের আরও এক্সটেন্ড করতে পারে, ঠিক আছে, এক্সটেন্ড করতে পারে। ওকে, তো এই হচ্ছে মেন ব্যাপার। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিওর মাধ্যমে আমি প্রয়াস করি সব ধরনের যাতে ইনফরমেশন তোমাদের প্রোভাইড করা যায়। এনআইএ ফর্মটা আগের ভিডিওতে আমি দেখানো হয়নি, তার জন্য তোমাদের এনআইএ ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটাও কিন্তু একদম স্যাম্পল স্বরূপ কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা ভিডিওটার মাধ্যমে তোমাদের উপকৃত হয়েছো। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।